ठीक है। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশের রাজশাহী বিভাগে অবস্থিত ইতিহাস, ঐতিহ্য ও সৌন্দর্যে মণ্ডিত একটি জেলা নাটোর। নাটোর জেলার বিভিন্ন সুন্দর সুন্দর জায়গা ও ইতিহাস ঐতিহ্যময় স্থানের ভিডিও নিয়ে আমি আছি নাহিদ বিন শাহিদ। এই ভিডিওতে আমি কথা বলবো নাটোর জেলার নামকরণের কারণ এবং রানী ভবানী উদ্যান, যেটা নাটোর রাজবাড়ি বলে পরিচিত, এবং দীঘাপাতিয়া রাজবাড়ি, যেটা উত্তরা গণভবন বলে পরিচিত, এবং এই জেলার বিভিন্ন জায়গার সুন্দর সুন্দর দৃশ্যগুলো এই ভিডিওতে আনবো এবং আমাদের যে আনন্দ ফুর্তি হয়েছে সেটাই ভিডিওর মাধ্যমে প্রকাশ করব। আপনি দেখতে থাকুন, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। একসময় নাটোর জেলার অবস্থান এত বেশি নিচু ছিল যে পায়ে চলা প্রায় অসম্ভব। ওই জায়গাকে নাতল বলা হতো। পরবর্তীতে ওইটাই নাটোর নামে পরিচিত হয়। তবে অনেকের মতে এই জেলার পাশে অবস্থিত নারদ নদী একটা আছে, কালক্রমে সেটাই পরবর্তীতে নাটোর বলে পরিচিত হয়েছে ওই নদীর নাম হিসাবে। নাটোর একসময় রাজশাহীর অংশ ছিল, পরে এটি স্বাধীন জেলা হিসেবে আত্মপ্রকাশ করে। এটা ছিল প্রখ্যাত রাজা দয়ারাম রায়ের রাজধানী, যিনি নাটোর রাজবাড়ি প্রতিষ্ঠাতা ছিলেন। এখানে অবস্থিত বিখ্যাত উত্তরা গণভবন, যা একসময় নাটোর রাজবাড়ি নামে পরিচিত ছিল, যা এখন চোখের সামনে দেখতে পাচ্ছেন। এখন এটি রাষ্ট্রপতির সরকারি বাসভবন হিসেবে ব্যবহৃত হয়। এখানে আসতে হলে শহর থেকে একেবারে 10-15 টাকা ভাড়া দিয়ে চলে আসা যেতে পারে। আর নাটোরে আসবেন কিভাবে, এই নিয়ে আগের ভিডিওতে কথা বলছি, এই জন্য আর বলার সুযোগ পেলাম না। প্রথম কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সুযোগ পেলে দেখে নিন। 120 একর জায়গা জুড়ে এই রাজবাড়ি, যেখানে 8টি মূল ভবন রয়েছে, 2টি বড় পুকুর এবং 5টি রয়েছে ছোট পুকুর। হয়তো রানী 7 দিনে 7 পুকুর গোসল করতে এমনটি হতে পারে, যা বলল। যে পুকুর দেখছি সেই জায়গায় চিন্তা করছি যে রানী গোসল করে, তো রানীর পিশাবখানা কোথায়, বাথরুম কোথায়, গোসলখানা আর বাকি ও মানে 7 দিন গোসল করার সময় 7টা পুকুরে গোসল করতো আর কি। আর এটা কি রানী নাকি রানীর বাপ? না হ্যাঁ, আর ওটা কি অজগর সাপ? এটা হলো বাপ আর ওটা অজগর সাপ। এই জায়গায় হাত কেটে ফেলে রাখছে, হ্যাঁ, বিধাতা। ওইটা শয়তান। এই শয়তান নাম হিন্দুরাও যে ব্যবহার করে তা আজকে জ্বলন্ত প্রমাণ ভাই। আগে জানতাম না যে শয়তান নাম হিন্দুরাও যে ব্যবহার করে, তার আজকে জ্বলন্ত প্রমাণ হলো শয়তান। এই বিধাতা, শয়তানের ফেলাই দিছে, বিধাতা হাত দিয়ে ওর নিচে নামায় রাখছে। ঠিক আছে, মানে শয়তানের থেকে বিধাতা যে বড় শয়তান যেটা দেখা যাচ্ছে। আচ্ছা ভাই, আমরা এখানে চলে আসলাম শ্যাম সুন্দর মন্দির, বড় তরফের রাজাদের স্থাপিত শ্যাম সুন্দর মন্দির, প্রাচীন স্থাপিত শৈলীর এক অপরূপ নিদর্শন। মন্দিরটিতে এখন নিয়মিত পূজা হচ্ছে। কই ভাই, পূজা হচ্ছে নাকি দেখে আসি তো। সেই ভিআইপি আয়োজন। আচ্ছা, মন্দিরে আসলাম। মন্দিরে তো আচ্ছা, এটা কি রানী? আমরা হয়তো ভাবি রানী ভবানী তিনি নিজেই এই প্রাসাদ নির্মাণ করেন, অথচ বিষয়টি তাই নয়। বিষয়টি হলো তার শ্বশুর রামজীবন, তিনি 1706 সালে এই প্রাসাদটা নির্মাণ করেন, আর তার মাধ্যম দিয়েই এই রাজবংশের গোড়াপত্তন হয়। আর তিনি ছিলেন এই রাজবংশের প্রথম রাজা। রামকান্ত পরবর্তীতে 1730 সালে রানী ভবানীর সাথে বিবাহ হয়। রাজজীবন মারা যাওয়ার পরে রামকান্ত এই দায়িত্ব ভার নেন। 1748 সালে রামকান্ত মারা যাওয়ার পর তখনকার রাজা ছিলেন আলীবর্দী খান, তখন রানী ভবানীকে এই রাজবংশের দায়িত্ব দিয়েছিলেন। আসলে খুবই অবাকের বিষয়। সিমেন্টের কাজগুলো খুব সুন্দর। আবু সাইম ভাই দেখছি ছবি টবি তুলছে। ভাই বৃষ্টিও তো হচ্ছে খুব। ওই যে এই যে কৃষ্ণচূড়া গাছ আর কি, গাছটা ফুল নেই আর কি, ফুল থাকলে খুব বেশি সুন্দর লাগতো। আমাদের ইমাদুল ভাই ভিডিওগ্রাফি না ফটোগ্রাফিতে আছে, ফটোগ্রাফিতে। ভিজতে কেমন লাগছে ভাই? একদম ভাই, সবার একটু অনুভূতি দেন, বৃষ্টিতে ভিজতে কেমন লাগছে? হ্যাঁ ইমাদুল ভাই, বৃষ্টিতে ভিজতে কেমন লাগছে? ভিজতে সেই লাগছে, ঠেকাই পড়ে ভিজতেছে তাই। আচ্ছা আচ্ছা,
এই যে ভাই বৃষ্টিতে বৃষ্টি কেমন লাগছে ভাই? আসলাম একটু বৃষ্টি হবে, সুন্দরভাবে ঘোরাফেরা করবো, তো বৃষ্টি হয়েছে আমাদের না এটা তুইলে। এটা হলো ওই রাজবাড়ি না, নাটোরের রাজবাড়ি। ভাই কোন রাজার বাড়ি এটা ভাই? রানী ভবানী নাকি? রানী ভবানী, রানী ভবানী না সুবানী? আপনার টিকিট লেখা, টিকিট পড়েন নাই? ও আচ্ছা আচ্ছা। ভাই দেখি টিকিটটা, দেখি টিকিট দেখি। আপনার টিকিট কই? এরপরে আমরা উত্তরা গণভবনের দিকে চলে আসছিলাম। ইমাদুল ভাই আবু সাইমকে নিয়ে মোটরসাইকেলে চলছিল আর কি। এই যে অবস্থা, বৃষ্টির মধ্যে সেই আনন্দ ফুর্তি করছিল, বাইকটা পানির ভিতরে চালাই দিয়ে খুব আনন্দ ফুর্তি আর কি। তো কিছুক্ষণ পরে আমরা উত্তরা গণভবনে এসে পৌঁছে গেলাম। হাতের বামে আমরা সকলে বাইক রেখে রওনা শুরু করে দিলাম উত্তরা গণভবন, যেটা আগে এক সময় দীঘাপাতিয়া রাজবাড়ি নামে পরিচিত ছিল। এই দীঘাপাতিয়া রাজবাড়ি দয়রাম রায় 40 একর জায়গা নিয়ে এর কার্যকলাপ এবং নির্মাণ কাজ শুরু করেন। মুঘল সম্রাটের তৎকালীন উন্নত মানের ডিজাইনার এবং কিছু দেশীয় কর্মকর্তা দিয়ে এই নির্মাণ কাজ সম্পন্ন করেন। আর 1947 সালে যখন ভারত এবং পাকিস্তান ভাগাভাগি হয়ে যায়, এরপরে তিনি ভারতে চলে যান। 1967 সালের 24শে জুলাই পূর্ব পাকিস্তানের তৎকালীন গভর্নর মুনাইম খান বাসভবন হিসাবে উদ্ভাবন করেন। এর পরবর্তীতে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে 1972 সালে শেখ মুজিব আনুষ্ঠানিকতার সাথে উত্তরা গণভবন নাম দেন। কোনো কারবার নেই, তাই এরপরে আমরা ভিতরে প্রবেশ করে ফেললাম। এই এই গণভবন যে পাখি বড় গেট, এই গেটের সাথে যে ঘড়িটা আছে, ওই ঘড়ি ঠিক টাইম মতো চলায়। এটা আসলে খুব অবাক যে এত বড় ঘড়ি ঠিক টাইম মতো চলছে কিভাবে। তারপরে আমরা ধীরে ধীরে আস্তে আস্তে করে এর মধ্যে প্রবেশ করলাম। খুবই ভালো লাগছিল যে জায়গাটা এত বেশি সুন্দর। ভিতরে যে দেখে খুবই ভালো লাগছিল যে সাজানো গোছানো বাগান বাগিচা সুন্দরভাবে পরিমার্জন করে রাখছে। এটা আসলে খুবই সৌন্দর্যের বিষয়। এরপর কারি সাহেব হুজুর বলছিল যে এই যে এটা কামানের মতো লাগছে, এটা কি ভিতরে দেখি একটু। এই যে ভিতরে তেমন কিছু নেই, এটা আসলে লোহার একটা জিনিস, হয়তো সৌন্দর্যের জন্য রাখছে, তাছাড়া এর কোনো কার্যকলাপ হয়তো হয় না আর কি। তারপরে ধীরে ধীরে এই পাশ থেকে আমরা ডানের দিকে যাতায়াত শুরু করলাম। ডানে যে বিভিন্ন বিল্ডিংগুলো দেখছিলাম, এখানে অনেক বিল্ডিং আছে, এখনও কার্যকলাপ যেহেতু চালু আছে সেই হিসাবে বিভিন্ন বিল্ডিং এখনো আছে। তো আমরা সকলে হাঁটতে হাঁটতে হাতের ডানে চলে যাচ্ছিলাম। পরে আলামান ভাইকে বললাম, ভাই আমি যেহেতু সকলের ভিডিও করছি, হয়তো আমাকে একেবারেই দেখা যাবে না, আমাকে মিস করেন না, আপনি আমার ফোনটা নেন, আমার ভিডিও করেন। তো ফোন হাতে যতই থাকুক না কেন ভাই, আমরা রেনকোট, কিন্তু আমি বিশেষ করে রেনকোট না পরে হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছিলাম, কারণ যেখানে সেখানে রাখলে হারিয়ে যেতে পারে, আবার ব্যাগে রাখলেও আলামিন ভাইয়ের কষ্ট হয়ে যাবে। তো এই বিল্ডিংটা অনেক বেশি সুন্দর, ভালো লাগছিল। পরে হুজুররা দেখি যে সকলে বললো যে এখানে চেয়ার আছে, যেহেতু ছবি তুলে রাখা যেতে পারে স্মৃতি হিসাবে। তো সুন্দর আর কি, সামনে যেহেতু চেয়ারের ব্যবস্থা আছে, খুব সুন্দর লাগছিল। এর কিছুক্ষণ পরে আমি একটু মাটিতে হাঁটাহাঁটি করছিলাম, ঘাস খুব ভালো লাগছিল, আর প্রকৃতিপ্রেমী তো আমি আছি, খুব ভালো লাগছিল। ওই দিকে দেখি কিছু মাদ্রাসার উস্তাদরাও আসছে ঘুরতে, তাদের মধ্যে খুব মহব্বত ভালোবাসা আর কি দেখলাম, যে তারা সকলে আসছে, আনন্দ ফুর্তি করছে, ভালো লাগে আর কি সফরে আসলে। তো বন্ধুরা, যারা নাটোর জেলে আসেননি, অবশ্যই সুযোগ পেলেই আপনারা একসময় নাটোর জেলাতে চলে আসেন, খুব ভালো লাগবে, আনন্দ ফুর্তি পর্যাপ্ত পরিমাণ হবে। আর এই নাটোর জেলার সবচেয়ে আমার কাছে পছন্দের জায়গা হলো হালতির বিল, পাটুল। এই পাটুল নিয়ে স্বতন্ত্র আমার একটা ভিডিও আছে ইউটিউবে, আপনারা হয়তো দেখেছেন, আর যদি না দেখেন আমি ফার্স্ট কমেন্টে রেখে দেবো, আপনারা সুযোগ পেলে দেখে নিন ইনশাআল্লাহ।